গানাটা নিমায়া আমার সন্ন্যাসে যায় মাকে সারিয়া, তো তার মধ্যে কি তৈছে প্রেম। নমস্কার, লাইট আপ স্টাডি সেন্টারে তোমাদের আবারও স্বাগতম। তো আজকে আমরা ভিডিও টপিক কিতা ফুল্লোর আবারও মাস্টার যে কবিতাটা আছে তোমরা এটার একটা আমি আজকে পরিচয় পর্ব বুঝাম। ঠিক আছে, দেখো আগে পরিচয় পর্ব যদি না বুঝো এই কবিতাটার তাহলে তোমরা লাইনটি কিন্তু কিচ্ছু বুঝতে না। এটার মানে বিষয়টা কিতা, মানে কী টপিকের উপরে কবিতাটা আইসে, হ্যাঁ কৈত্তিক আইসে, এটা সব কিচ্ছু বুঝতে না। তার লেগা পরিচয় পর্বটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমরা লেগা। আগে এই ভিডিওটা ভালো করে বুঝো, এই টপিকটা আগে ভালো করে বুঝো, তারপরে আমরা কবিতা কিন্তু ঢুকুম। ঠিক আছে কথাটা। তার আগে আরেকটা সবচেয়ে বড় কথা হয়েছে কিতা জানো নি, আমি তোমরা সিলেবাসের উপরে একটা ভিডিও বানাইছি। ঠিক আছে কথাটা, খুব সুন্দর মানে ফানিয়েস্ট আর ইজিয়েস্টভাবে আমি তোমরা পুরো সিলেবাসটা কীভাবে মনে রাখতে পারবা তার লিগে আমি একটা ভিডিও বানাইছি। তোমরা প্লিজ আগে ওই ভিডিওটা দেখো, ওই সিলেবাসটা আগে তোমরা পুরোটা কাভার করে আয়া তারপরে এই ভিডিওটা অ্যাটেন্ড করো। ওকে, তো চলো আর টাইম ওয়েস্ট না করে আমরা মেন ভিডিওতে শুরু জায়গা। তো দেখো এই যে ফুল্লোর 12 মাসা কবিতাটা আছে, ঠিক আছে, তোমরা যদি আমি ওখানে লাইন বাই লাইনে কবিতাটা বুঝাই কিচ্ছু বুঝতে না কিন্তু। ঠিক আছে, তোমরা কাছে একদম বোরিং লাগে। এইবার এই কবিতাটা বুঝতে গেলে তোমরা আগে আমার এই কবিতার ইতিহাস বুঝাইতে হইব। ঠিক আছে কথাটা। আর এই কবিতার ইতিহাস বুঝাইতে গেলে আমার যাইতে হইব বাংলা সাহিত্যের ইতিহাসে। বুঝুনি আমার কথাটা? বাংলা সাহিত্যের ইতিহাস থেকে এই কবিতার কিভাবে উৎপত্তি হয়েছে, তার উৎস কিতা, সব আগে ওইখান থেকে যাই না, তারপরে কিন্তু আমরা এই কবিতার মধ্যে এন্টার করুম কিন্তু। বুঝুনি আমার কথাটা? ঠিক আছে, আজকে পর্বটা শুধু পরিচয় পর্ব হইব। কার পরিচয় পড়ুম, কিসের পরিচয় পড়ুম, এই কবিতার সব কিছু আজকে এই ভিডিওতে ডিসকাস হইব। ওকে, দেখো ফুল্লোর 12 মাসা কবিতা বুঝতে গেলে প্রথমে আমরা বুঝতে হইব কিতা বাংলা সাহিত্যের ইতিহাস। তো চলো আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে যাই। তো বাংলা সাহিত্যের ইতিহাসের 3টা যুগ যদি আমি লই, একটা প্রাক চৈতন্য যুগ, একটা চৈতন্য যুগ, একটা চৈতন্য পরবর্তী যুগ। ঠিক আছে, এবার প্রাক চৈতন্য যুগ কিতা, চৈতন্য যুগ কিতা, চৈতন্য পরবর্তী যুগ কিতা তোমাদের কাছে কিন্তু মাথা চাইছে, কিন্তু এটা তোমরা প্রথমে ক্লাস 10 পর্যন্ত যেটা করছো এটা তো তোমরা পাইছোই না যে চৈতন্য যুগ পরবর্তী চৈতন্য যুগ, কারণ তোমরা বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে কোনো আইডিয়া নাই। কবিতা আসলো, গল্প আসলো, বা সিটি ফইরা লাইছো। ঠিক আছে কথাটা, যার লিগে তোমরা ওখানে একটু প্রবলেম হইব। তার লিগে আমি একটু সুন্দর করে বুঝাই দিতেছি। তখন আমরা যে চৈতন্য প্রভু আছে, যারা আমরা নিমাই নামে ডাকি, ঠিক আছে, তাই নাকি কৃষ্ণর লিগে খুব পাগল আসলো, পরে দিয়ে তাই সন্ন্যাসও লইয়া লাইছে। ঠিক আছে, ওই যে একটা গান আছে না, নিমায়া আমার সন্ন্যাসে যায় মাকে সারিয়া। চলো, তো কী দেখেছিলাম, এই যে চৈতন্য যে প্রভু আছে, এই চৈতন্য প্রভুর জন্মের আগে, ঠিক আছে, ভালো করে মন দিয়ে শোনা, হাইশো না, চৈতন্য প্রভুর জন্মের আগে যে যুগটা আসলো এটা হয়েছে প্রাক চৈতন্য যুগ। বুঝুনি, মাত্র চৈতন্য প্রভুর জন্ম হয়েছে, এখান থেকে যে যুগটা শুরু হয়েছে এটা হয়েছে চৈতন্য যুগ। এবার যেই মাত্র চৈতন্য প্রভু মারা গেছে, মানে তাই না দেহত্যাগ করছে, এখানে চৈতন্য যুগ শেষ, কিন্তু শুরু হয়ে গেছে চৈতন্য পরবর্তী যুগ। বুঝুনি এবার কিতা প্রাক চৈতন্য, চৈতন্য আর পরবর্তী চৈতন্য কিতা। এইবার দেখো আমরা লক্ষ্য হয়েছে কোন যুগটা, চৈতন্য যুগ। কারণ কেরে ফুল্লোর 12 মাসের যে ইতিহাসটা এই যুগে লুকাই রয়েছে কিন্তু। তো লুকানের থেকে আমরা বাইরে করে লিয়ে চলো। তো চৈতন্য যুগ মানে কিনা 16 শতাব্দীর কথা হইতেছে এখানে, 16th সেঞ্চুরি, ইংলিশে কী কয় 16th সেঞ্চুরি। এখানে এই যুগের মধ্যে অনেকটি মঙ্গল কাব্য রচনা শুরু হয়েছিল। ঠিক আছে, মঙ্গল কাব্য মিন্স কিতা, আমি এক কথায় লিখছি তো, দেব দেবীর পূজা প্রচারের কাহিনী। মানে কিতা, কোনো দেবীর বা দেবতার পূজা কিভাবে প্রচার হয়েছে, ঠিক আছে, এটা লিয়ে সেটা কি গল্প যদি লেখে, এটা আমরা মঙ্গল কাব্য কই। ঠিক আছে, এবার অনেক দেবী আছে, এর মধ্যে দেখো মনসা আছে, চণ্ডী আছে, অনেক দেবী, পৌরাণিক দেবী আসলো। এবার কেউ যদি মনসারে নিয়ে সেটা লেখছে তাহলে এটা মনসা মঙ্গল কাব্য, কেউ দেবী চণ্ডী রেনিয়া লেখছে চণ্ডী মঙ্গল কাব্য। বুঝজনিকু ওই যে মঙ্গল কাব্য রচনা করছে অনেক কবি ওই সময় মঙ্গল কাব্য রচনা করছে। এর মধ্যে টিকা দ্বিজ মাধব, মুকুন্দরাম চক্রবর্তী। পাইছনি তাই না রে, ফুল্লোর 12 মাসা কে লেখছে, মুকুন্দরাম চক্রবর্তী। তৈলে এই যে মুকুন্দরাম চক্রবর্তী যে মঙ্গল কাব্য লেখছে, এটা কি মঙ্গল কাব্য লেখছে, তাই না লেখছে দেবী চণ্ডী রেনিয়া। তাহলে কি মঙ্গল কাব্য হইল, চণ্ডী মঙ্গল কাব্য। বুঝছো নিকু? হ্যাঁ, তাহলে মুকুন্দরাম চক্রবর্তী যে মঙ্গল কাব্যটা রচনা করছে তাই এটার নাম কিতা, চণ্ডী মঙ্গল। আর ফুল্লোর 12 মাসা কবিতাটা কোন মঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে, চণ্ডী মঙ্গল কাব্য। তোমরা মনের ভিতরে কোশ্চেন আইছে না যে আমরা ক্লাস 9, 10, 8 পড়ছি 8 লাইনের কবিতা, 12 লাইনের কবিতা, ঠিক আছে, অক্ষণে দেখি 70-75 লাইনের কবিতা পড়ছে, এটা কি কবিতা? না, এটা অ্যাকচুয়ালি কোনো কবিতা না, এটা একটা মঙ্গল কাব্যের অংশ।
ঠিক আছে, এটা কিন্তু একটা মঙ্গল কাব্যের অংশ। কী মঙ্গল কাব্য? চণ্ডীমঙ্গল। তো আমি আশা করি এই জিনিসটা তোমরা ভালো করে বুঝাইতে পারছি। দেখো এখান থেকে কিন্তু অনেকটা কোশ্চেন তোমরা আইতে পারে। কীভাবে আইতে পারে? কইব চণ্ডীমঙ্গল কাব্যের লেখককে মুকুন্দরাম চক্রবর্তী। কইব মঙ্গল কাব্য কি? দেব দেবীর পূজা প্রচারের কাহিনী। একদম ইজিভাবে কিন্তু তোমরা ঋতুরূপ পর্যন্ত আমি বুঝাইছি। এবার চলো আমরা বুঝুন এই যে চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী। চণ্ডীমঙ্গলের কাহিনী যদি না বুঝো ফুল্লরা 12 মাসে কিচ্ছু বুঝতে না। দেখবা যেদিন আমি ফুল্লরা 12 মাসে তোমরা বুঝাবো না, এদিন দেখবা মানে কত ইজি লাগবে তোমার কাছে, যে উমা তখন দিয়ে এত সোজা লাগতেছে কেলিগা, এমন তোমরা ফিল হইব দেখবা। ঠিক আছে, তো চলো আমি আগে তোমরা ওখানে চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনীটি বুঝাই। এবার দেখো আমরা চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী যাওয়ার আগে একটু দেবী চণ্ডী সম্পর্কে কিন্তু আমরা জানতে হইব। আমরা দেবী চণ্ডী যে তাই নিয়ে অ্যাকচুয়ালি অব্রাহ্মণ্য শাখার দেবী আসলো, যার ফলে তাই নিয়ে কিন্তু সরাসরি পূজা পাইছে না। যেমন আমরা যে শিব, ঠিক আছে, তারপরে ব্রহ্মা, বিষ্ণু, কৃষ্ণ, তারা হচ্ছে ব্রাহ্মণ বংশের বা ব্রাহ্মণ শ্রেণীর দেবতা তারা। ঠিক আছে, দেবী চণ্ডী হচ্ছে আদিবাসী শ্রেণীর অনার্য হওয়াতে তাইনের পূজা তো কিন্তু প্রচলন হয়েছে না। এবার তাইনে একটা কৌশলের মাধ্যমে তাইনের পূজা প্রচলন করাইছে। এই কৌশলটা বা কীভাবে তাইনে পূজা প্রচলন করাইছে এটাই হচ্ছে চণ্ডীমঙ্গল কাহিনী। ঠিক আছে কথাটা, চলো আমরা এবার কাহিনীটা চাই। তো দেখো চণ্ডীমঙ্গল কাব্যের 2টা খণ্ড আছে। ঠিক আছে, একটা হচ্ছে আক্ষেটিক খণ্ড আর একটা হচ্ছে বণিক খণ্ড। ঠিক আছে, যদি তাহলে কোশ্চেন আইব যে চণ্ডীমঙ্গল কাব্যের কয়টা খণ্ড আছে? 2টা, একটা হচ্ছে আক্ষেটিক খণ্ড, একটা হচ্ছে বণিক খণ্ড। এবার আক্ষেটিক খণ্ডের ভিতরে মেইন রহস্যটা কিন্তু আক্ষেটিক খণ্ডের ভিতরে। আক্ষেটিক খণ্ডের ভিতরে কাহিনীটা কি? তা ফুল্লরা ও কালকেতুর কাহিনী। ফুল্লরার 12 মাসা বুঝছি নাকি? তৈলে আইতাছে নি স্টেপ ওয়াইজ একটার পর একটা মিলবো, সব মিলবো। দেখো তৈলে আক্ষেটিক খণ্ডের ভিতরে কোন কাহিনীটা আছে? ফুল্লরা ও কালকেতুর কাহিনী। ফুল্লরা আর কালকেতু হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, পরে গিয়ে তারা স্বামী স্ত্রী হচ্ছে। আচ্ছা দেখো, আর আরেকটা আছে বণিক খণ্ড। ঠিক আছে, বণিক খণ্ড হচ্ছে ধনপতির কাহিনী। এটা আমরা মানে দরকার নাই। ঠিক আছে, আমরা দরকার হচ্ছে আক্ষেটিক খণ্ডটা। এবার তোমরা মনের ভিতরে একটু কোশ্চেন আইছে যে দাদা আক্ষেটিক কিতা? আক্ষেটিক হইতাছে গিয়া বেদ বা শিকারী। ঠিক আছে, বেদ বা শিকারী, বুঝছুনি আমার কথাটা? তো দেখো আক্ষেটিক মানে কি? বেদ বা শিকারী। ঠিক আছে, কালকেতু অ্যাকচুয়ালি বেদ আসলো মানে শিকারী আসলো। আচ্ছা এই ঘটনাটা আমি কমু আস্তে আস্তে কমু, তো এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়েছে নিকো? তাহলে আমি আবার একটু রিভিশন করতেছি। দেখো তো রিভিশন করলেই অটোমেটিক তোমরা মনের মধ্যে পাইব কোশ্চেন। চণ্ডীমঙ্গল কাব্য কার লেখা? মুকুন্দরাম চক্রবর্তী। তোমরা আমার সাথে সাথে কইও চণ্ডীমঙ্গল কাব্য কোন যুগের থেকে নেওয়া হয়েছে? চৈতন্য যুগ। কোন শতাব্দী? 16শ শতাব্দী। ভেরি গুড। তো চণ্ডীমঙ্গল কাব্যের কয়টা খণ্ড? 2টা খণ্ড। কি কি? আক্ষেটিক খণ্ড, বণিক খণ্ড। আমরা ফুল্লরাও কালকেতুর কাহিনীটা কোন খণ্ডে আছে? আক্ষেটিক খণ্ডে আছে। বুঝছো নি? আমি কাহিনীটারে এমনভাবে কমু একদম তোমরা মানে প্রথম এই কবিতার যে প্রথম লাইনটা যখন পড়বা তখন অটোমেটিকই বুঝে যাবে এটা এটা এটা। তাহলে কাহিনীটার শুরুয়াত হইছিল এইভাবে, এইবার এখান থেকে গিয়ে স্টার্ট হয়েছে। বুঝছো নি? আমি মাঝ পথে ছাড়তাম না কিন্তু, তোমরা একদম কাহিনীটার সুন্দর করে লিয়া নিয়ে আসে আমি কবিতার মধ্যে ছাড়ুন। কবিতার মধ্যে ছাড়লে যখন কবিতা লাইন বাই লাইন পড়বা তখন অটোমেটিক ম্যাচ হইতে থাকবো। বুঝছো নি? তো চলো আমরা কাহিনীটা স্টার্ট করি। ঠিক আছে, তাহলে এই কাহিনীটা শুরু করার আগে আমরা কাহিনীর যে চরিত্রটি আছে, কাহিনীর ভিতরে কেডা কেডা আছে তারা সম্পর্কে তো আমরা আগে জানতেব। চলো আগে তারারে পরিচয় করাই দিই, তারপর আমি কাহিনীটা স্টার্ট করতেছি। দেখো কাহিনীটা অ্যাকচুয়ালি স্বর্গের থেকে শুরু হইব কিন্তু। তো স্বর্গের ভিতরে নিশ্চয়ই ভগবান থাকবো। ভগবানের মধ্যে কেডা কেডা প্লে করতেছে, কেডা কেডা আছে এখানে? ইন্দ্র। ঠিক আছে, দেবরাজ ইন্দ্র আছে। তারপর আছে নীলাম্বর। ঠিক আছে, নীলাম্বর হয়েছে ইন্দ্রের ছেলে। দেখো নীলাম্বর কেডা? ইন্দ্রের ছেলে। তারপর আছে ছায়া। নীলাম্বর আর ছায়া হইতেছে জামাই বউ। নীলাম্বর আর ছায়া কিথা? তারা হচ্ছে জামাই বউ। তারপরে আছে নারদ। ঠিক আছে, নারায়ণ নারায়ণ। তারপরে আছে শিব। ঠিক আছে, এই 5 জন হইতেছে গিয়া স্বর্গের মধ্যে। এই তারার এই কাহিনীটা আমি স্বর্গের থেকে শুরু করুম, মর্তে নিয়ে ফালামো। ঠিক আছে, মানে পৃথিবীতে যাইব। স্বর্গের থেকে শুরু হইয়া কই যাইব? পৃথিবীতে। পৃথিবীর ভিতরে কেটা কেটা ক্যারেক্টার আছে? ধর্মকেতু, কালকেতু। ধর্মকেতুর ফুলা মানে ধর্মকেতুর ছেলে হইতেছে গিয়া কালকেতু। ঠিক আছে, এটা হচ্ছে ধর্মকেতুর ছেলে। ঠিক আছে, ধর্মকেতুর ছেলে হইতেছে গিয়া কালকেতু। তারপর আছে সঞ্জয় কেতু। সঞ্জয় কেতুর কন্যা মানে সঞ্জয় কেতুর মায়া হইতেছে কেনা? ফুল্লরা।
বুঝুনি সঞ্জয় কেতুর মেয়ে কালকে তো আর ফুলোর হইতেছে আবার এনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পরে দিয়ে স্বামী স্ত্রী হইব। তো চলো আমরা আগে ইয়েটা স্টার্ট করি, গল্পটা স্টার্ট করি, দেখবো অটোমেটিক্যালি সব কিছু বুঝে লাইবা। তোমরা এটি সুন্দর করে একটু উড়াইলাও, কিন্তু আমি যা যা পড়াইতেছি এটি সুন্দর করে একটা কপির মধ্যে উড়াইলাও, ক্যারেক্টারটি নাম উড়াও, তারপর আমি এই গল্পটা স্টার্ট করতেছি। তো এবার দেখো আমরা কাহিনীটা শুরু করি, ঠিক আছে? এবার কাহিনীটা শুরু করার আগে আমি প্রথমে কই, তোমরা যে ওই যে ক্যারেক্টারটি লেখাই দিয়েছি স্বর্গের ভিতরে যে ক্যারেক্টারটি আমি লেখাই দিয়েছি এরিয়াকে তোমরা সামনে রাখো, ঠিক আছে কথাটা? তারপর আমি বুঝাইতেছি। দেখো তো প্রথমে দেখো ইন্দ্র, ঠিক আছে? দেখো আমি আঁকাকে কিন্তু পারি না, প্লিজ তোমরা হাসছো না, তোমরা প্লিজ হাসছো না, ঠিক আছে? এটা কেডা? ইন্দ্র, ঠিক আছে? তো ইন্দ্র আর ইন্দ্রর ছেলে কেডা? নীলাম্বর। একদিন তারা বাড়ির বয়ে আসলো, ঠিক আছে? আমি নীলাম্বর রাইকা লই, বাস এটা হচ্ছে নীলাম্বর। এটা কেডা? নীলাম্বর। নীলাম্বর। তো ইন্দ্র ফুলা মানে নীলাম্বর বাড়ির মধ্যে আসলো তারা। তো এদিক দিয়ে নারদ দূরে আইতাছে, ঠিক আছে? দূরে আইতাছে নারদে, হ্যাঁ নারদ, ঠিক আছে? নারদের হাতের ভিতরে দুইটা ইয়ে থাকে এমনি বাজানের লিগা দিয়ে দিয়ে নারদ দূরে আইছে ইন্দ্রের কাছে, আয়া কইতাছে যে ঠাকুর ঠাকুর শিবে কইছে আমরে পূজা দেওয়ার লিগা, মানে পারমিশন দিয়েছে ইন্দ্র যাতে শিবের পূজা করে। তো ইন্দ্রতে খুশিতে আত্মহারা হয়ে গেছে গা, ঠিক আছে? এই খুশিয়ে মানে তো কিতা করবো কিতা না। এবার ইন্দ্র নীলাম্বরের কইছে বাবা তাড়াতাড়ি দৌড়ায় যা, ফুল লইয়া তুই মানে সাজি ভর্তি করে ফুল লইয়া কারে পূজা দিত যাবো? শিবের পূজা দিত যাবো। আর নীলাম্বর তো খুব খুশি, বাবা পূজা দেবো, বাহ এটা গর্বের বিষয় না। তো নীলাম্বর ফুল তুলতে গেছে। এইবার এদিক দিয়ে এন শিব বইয়ে আসলো, ঠিক আছে? আবার আঁকতে হইতেছে। আচ্ছা এদিকে শিবের গলার ভিতরে একটা সাপ থাকে, চলবো এটাই শিব মনে করো, ঠিক আছে? যে শিব, এদিকে শিব বইয়ে রয়েছে, এদিকে দেবী চণ্ডী, ঠিক আছে? দিবা করো এটা দেবী চণ্ডী। দেখো হাস্য না, বারবার কইতেছি কিন্তু তোমরা হাস্য না কিন্তু, ঠিক আছে? এটা চণ্ডী, এটা কেডা? শিব। তো চণ্ডী গিয়া শিবের কইতাছে যে দেখেন আমার কিন্তু পূজা হইতাছে না, ঠিক আছে? আমি চুজ করে লাইছি আমার কেডা পূজা করব, আমারে পূজা করব ইন্দ্রপুত্র নীলাম্বরে, ঠিক আছে? এবার নীলাম্বর তো স্বর্গে থেকে পূজা করতে পারতো না। পূজা তখনই প্রচার হইব যদি পৃথিবীতে আয় সেরা বা মর্তে যদি তার পূজা প্রচার হয়। কেউ যদি মর্তের মানুষ মানে পৃথিবীর মানুষ যদি তাদের পূজা করে তৈরি তাদের পূজা প্রচার হইব, ঠিক আছে? তো চণ্ডী শিবেরে কইছে যে আপনি নীলাম্বরের অভিশাপ দেন, ঠিক আছে? হ্যাঁ যাতে পৃথিবীতে জাগা, ঠিক আছে? পৃথিবীতে যাইলে সে আমি কোনো না কোনোভাবে হেরে কমু আমার পূজা দিত, হ্যাঁ আমার পূজা দিয়া লাগবো, শেষ, প্রবলেম সলভ হয়ে গেছিল। এবার শিব কিতা কইছে বুঝুনি, শিব আমি কোনো রিজন ছাড়া হুদাহুদি হেরে আমি কি লিগে অভিশাপ দিতাম? কি এর লিগে আমি অভিশাপ? কোনো একটা রিজন তো থাকতে হবে। যে কোনো মানুষের আমরা যদি কোনো একটা বহাবাদ্য করি, কোনো একটা রিজনে তো বহাবাদ্য করব না। হুদায় কি কেউ বহাবাদ্য করতে পারি? তো হুদা কেউ একটা অভিশাপ দিতে পারবো? আর এত বড় দেবাদিদেব মহাদেব তাই নাকি কোনো একটা কারণ ছাড়া হুদু দিয়ে এমন কাজ করে লাইব, ঠিক আছে না কথাটা? তো শিবে তাইনের কথা রিজেক্ট করে দিছে, কইছে না আমি পারতাম না। এন চণ্ডী তো গেছে সেইটা গেছে এই তুলে তো আর হাসি মুখ থাকতো না, ওখানে বেলা ক্রোধের মুখ থাকবো। দেখো আমার ক্যারেক্টারটি কিন্তু ডেঞ্জারাস হয়ে গেছে, ঠিক আছে? ক্যারেক্টারে যায় না, ক্যারেক্টারটি হলে মাথার মধ্যে এটাই তো মজা, এটাই তো মজা। এমনি পড়লে সারা জীবন পড়ানোর ইচ্ছা করবো, ঠিক আছে? তো দেখো তো কি দিয়েছে দেবী চণ্ডী গেছে কাছে ইত্যা। আর এদিক দিয়ে নীলাম্বরে গেছিলো কিতা করতো, নীলাম্বরে কই গেছিলো বনের ভিতরে গেছিলো কিতা করতো, ফুল তুলতো গেছিলো। তো সাজি ভর্তি করে ফুল তুলছে। তো আর দেবী চণ্ডী কিতা করছে জানো? একটা পোকা আছে না, পোকার রূপ দুইরা ফুলের ভিতরে গিয়া সেরা, ফুল আছে না, ফুলের ভিতরে গিয়া সেরা মানে ডুক্কা বয়ে গেছে গা। তো কিতা হয়েছে টেকনিকটা কিতা লাগাইতেছে দেখো। এবার যে মাত্র ইন্দ্র এই ফুলটা লইয়া শিবের পূজা দিছে, ঠিক আছে? এই ফুলের থেকে গিয়া সেরা ওই পোকাটা শিবের দিছে কামড়, আর কামড় দিছে তো শিব তো পুরা বুঝো না এমনি তো রাগে মানে কোনো একটা কি চলে এমনি তাণ্ডব করে নাই, ঠিক আছে না? যে মাত্র পোকাটা কামড় দিছে লগে অভিশাপ দিছে যে ফুল কেডা আনছে, শিবে জানছে যে নীলাম্বর আনছে, তাই অভিশাপ দিছে তুমি পৃথিবীতে যাইবা, শিকারে হইয়া তুমি জন্মগ্রহণ করবা। বুঝছো নি? এখানে কিন্তু দেবী চণ্ডীর প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে গা। তো নীলাম্বর গেছে গা পৃথিবীতে কি হইয়া সেরা, শিকারি হইয়া সেরা। বুঝজনি হনে কত না শিকারি হইয়া কি নাম হইব তার, কালকেতু। তো দেখো স্বর্গের কাহিনী শেষ হয়েছে, এবার আমরা মর্তের ভিতরে। তো দেখো স্বর্গের থেকে নীলাম্বরে কার ঘরে জন্মগ্রহণ করছে, ধর্মকেতুর ঘরে
কালকেতু ইয়া জন্মগ্রহণ করছে, ঠিক আছে। সঞ্জয় কেতু, সরি এখানে সঞ্জন হয়ে গেছে গা, সঞ্জয় কেতুর ঘরে জন্মগ্রহণ করছে ছায়া, কি নামে? ফুল্লরা নামে। তোমরা আবার হাসতেছ, আমি জানি ড্রয়িং দিকা হাস, কোনো অসুবিধা নেই, হাসলে অসুবিধা নাই, হাসা খেললেই আমরা পড়াশোনা করব, ঠিক আছে। এবার তোমরা একটু আন্দাজা করো, হিরো হ্যাঁ হয়েছে হিরো, আর এটা হচ্ছে হিরোইন, ঠিক আছে না? হিরো হিরোইন, তো তারার মধ্যে কি তো হয়েছে? প্রেম। ও তারার মধ্যে কি তো হয়েছে? প্রেম হয়েছে। পরে দিয়ে তারা কি হয়েছে? তার বিয়ার আলাপ টালাপ পাইছে, বিয়েটি হয়েছে, তো একদম একদম পারফেক্ট। তো বিয়েটি হওয়ার পরে তারা আসলে খুব গরিব, কিন্তু ঠিক আছে, গরিব শ্রেণী আসলো। আর ফুল্লরা খুব সাংসারিক, মানে সবসময় হেল্প করতো, তারপরে ঘরের কাজ করতো, অনেক সময় শিকারেও যাইতো, তাইও শিকার কিন্তু পারতো, ঠিক আছে কথাটা। দুজন এক লোক অনেক সময় শিকার, তো তারা দুজন একসাথে হ্যাপি লাইফ কাটাইতেছে। তো এদিকে স্বর্গের দিকটা দেবীচণ্ডী কিন্তু দেখতেছে, ঠিক আছে, দেবীচণ্ডী কিন্তু দেখতেছে আরে তারা তো সব কিছু সেটেল হয়ে দিতেছে, কিন্তু আমি আমার পূজা প্রচার কেমনি করুম? হেরে দিয়ে আমার পূজাটা তো করাই দিব, অর্ধেক প্ল্যান তো আমার সাকসেসফুল হয়ে গেছে, হেরে তো আমি মরতে ফাড়াই দিছি, এবার আমার পূজাটা কেমনি করুম? এটার লেগে একটা সে টেকনিক বানাইছে আবার, ঠিক আছে। তো দেখো কালকে তো স্বীকার করে না, হ্যাঁ স্বীকার করতে করতে এমন ভয়াবহ শিকারী হয়ে গেছে কেনা, এবার বনের যে জন্তু জানোয়াররা আছে মানে ভয়ে পালাইতেছে, কোনো না কোনো দিকে সবাই ভেঙে যেতেছে। তো একদিন সব জন্তু জানোয়াররা কিতা করতে গিয়ে সেটা দেবীচণ্ডীর কাছে কইতেছে যে আমরা বাঁচান, কালকে তো আমরা রাখতো না, সব মারা লাইতেছে, ঠিক আছে। তারপর দেবীচণ্ডী কিতা করছে, একদিন সব মানে জঙ্গলের যত জীবজন্তু আছে প্রাণীরা আছে সব দিকে লুকাই লাইছে, হ্যাঁ একটা তার জাদু দিয়ে আসে, তারা তো দেবী, তারা সব কিছুই পারে, ওম নমস্তেশ্বকে কিতাতে কিতাবে জায়গা। তো দেবীচণ্ডী জাদু দিয়া সবাইরে কিতা করছে, সরাই লাইছে, সরাইয়া সে নিজে একটা সাপ হয়েছিলা, হ্যাঁ স্বর্ণগধিকা আর কি, তোমার বইয়ের ভিতরে লেখা থাকবো স্বর্ণগধিকা, মানে এটা একটা সাপ। তো সাপ হয়ে সেরা সে রাস্তার ভিতরে শুয়ে আসলো, অনেক বড়। তো কালকে তো দেখছে, কালকে তো দেখ আরে এই সাপটার লেগেই বোধ হয় কী হয়েছে, সব জীবজন্তু মনে বাইকে গেছে হেফেতে কিতা করছে, এটারে বাইন্দা হ্যাঁ বাড়িতে লেগে পড়ছে। তো বাড়ির ভিতরে যে সময় বাড়িতে আনছে, ঠিক আছে, বাড়ির মধ্যে যে সময় আনছে, বাড়ির মধ্যে আসলো কেডা? ফুল্লরা মনে করো সানে টানে গেছে বা কোনো একটা কাজ টাজে গেছে ফুল্লরা। যেই মাত্র এই সাপটা রেনা রাখছে, সাপটা কিতা হয়ে গেছে গা বুঝছো, সুন্দর রমণী, ঠিক আছে। তো কালকে তো গেছে গা, এটা দিয়ে তো কালকে তো গেছে গা। যেই মাত্র ফুল্লরা আইছে, ফুল্লরা কিন্তু তার মুখের থেকে হাসি নাই, কি তো হয়ে গেছে গা, সেইটা ফায়ার মারছে ঘু, কি তো হয়েছে এটা, ফুল্লরা সেইটা ফায়ার কেরলিগা, আমি থাকতে কি তা তুলে আমার জামাই কি তা আরেক বিয়ে করে লেছে নাকি, তা মারছে শেষ। তো ফুল্লরা তো সেইটা ফায়ার হয়ে গেছে, এইবার তাইরে দিকে তো পুরো জ্বলতেছে, বুঝছো না? আমি এক বিয়ে করছি, এক বউ থাকতে আরেক বউ আয় করছে, তো তার মধ্যে কাজে লাগতো না, এটা পেলি ইত্যাদি মনে করো না, কিন্তু স্যাটিসফাই থাকবে একটা লইয়া শুরু। দেখো ফুল্লরা এবার মানে একদম পাগল টাগল হয়ে যেতেছে, ফুল্লরা অনেকটা প্ল্যান বানাইছে যে আর যেমনি হোক আমার তাইনেরই কিতা করতে হইব, বাইর করতে হবে। তাইনে যে দেবীচণ্ডী এটা কিন্তু ফুল্লরা জানে না, বুঝছো নি কথাটা? যদি জানতো তাহলে কিন্তু মানে এমনি ফাওয়াটা অফ হয়ে গেল ওই লক্ষণে, বুঝছো নি? তাই না? তো ফুল্লরা তো ভাবতেছে যে আরেকটা মায়া, দেবীচণ্ডীও ছলের মাধ্যমে একটা মানে বুঝছো না কৌশলে হেন তাই রমণী এসে হেন বইছে কিল্লিগা অক্ষণে কিতা করবো জানো নি? এই ফুল্লরা কিতা করবো, ফুল্লরা ওখানে তার দুঃখের কাহিনী শোনাইব, কারে? এই রমণীরে। কেরে? যাতে সে দুঃখের কাহিনী শুনি না বাইরে জায়গা। দুঃখের কাহিনী শোনার আরেকটা রিজন আছে, দেখো আমরা বাড়ির মধ্যে যখন কেউ বেড়াইতে আয়, ঠিক আছে না, যে কোনো বাড়ির মধ্যে একদিন দুই দিন ঠিক আছে, এবার 3 দিন 4 দিন 5 দিন বেড়াইতেছে, তখনই কিন্তু ঘরের মহিলার ফেডে মুসরা মারবো, হ্যাঁ তখন দেখবা জিনিসপত্র আওয়াজ হইব, ধুমধাম করে জিনিসপত্র রাখতেছে, মানে এটা সাইন দিতেছে যে তোমরা বাইতে পারো, আর না বহুত খাইলেছ, চালের ডেক ডুক শেষ হয়ে যেতেছে গা, কথাটা মাংসর দোকানও বাহির হয়ে আছে গা, তুমি 1000 টাকার মাংস বাহির হয়ে আছে গা, আর না বহুত হয়েছে বাইরো, অনেক রকমের সাইন দিয়ে বুঝাইব যে যাও এবার বাইতে পারো। তো এনো ফুল্লরও একটা টেকনিক লাগাইছে, সে তার 12 মাসের দুঃখের কাহিনী সব কারে শোনাইব বেয়া দেবীচণ্ডীরে বুঝাইব, কিন্তু ফুল্লরা জানে না এটা দেবীচণ্ডী, যে ফুল্লরা তো জানতেছে একটা রমণী, বুঝছো না? ওই হ্যাঁ সতীন ভাবতেছে, তাই সতীন ভাবতেছে, ওই যে 12 মাসের দুঃখের কাহিনী শোনাইব, বুঝছো নি কথা না? এটাই ফুল্লরার 12 মাসটা,
বুঝা গেছে নি ওখানে কথাটা? এই যখন যে লাইনটি পড়ুম আমি কবিতার ভিতরে, তোমরা যে কবিতা বুঝামো আমি, হ্যাঁ নেক্সট ভিডিওতে তো কবিতা আশা করি আমি বুঝামো। এইটির তখন দেখবা শুধু মিলতে রাখবো, শুধু যা কথা কইব মনে রাখবা ফুল্লরা দেবী চণ্ডীকে কইতাছে তার 12 মাসের দুঃখের কাহিনী, যাতে শুন না তাই না বাইরে জায়গা। তো পরে দিয়া তাই না আশীর্বাদ দিয়া গেছে যে তুমি যদি মনে মনে দেবী চণ্ডীর পূজা করো তাহলে তোমার বাড়ির মধ্যে সুখ শান্তি আইব, এই সেই আইব। তো ঠিক ঠিক বাড়ির মধ্যে সুখ শান্তি আইছে, বুঝছনি কথাটা? তো এই ছলে দেবী চণ্ডী তার পূজা প্রচার করে। আশা করি তোমরা বুঝছো। ভিডিওটা কিন্তু লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, ঠিক আছে? আর কমেন্ট করে জানাইও কেমন হয়েছে। কিন্তু কোনো জায়গার যদি ডাউট থাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানাইও, তইলে আমার কি তুইব আমি আরেকটা ডাউট সেশনের লিগে ভিডিও বানাবো। কিন্তু তোমরা ডাউটের লিগে আরেকটা ভিডিও বানাই দিব, তোমরা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবো, বুঝলি? ঠিক আছে, তো আজকে এতটুকু পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হইব। চলো, গুড নাইট।